বেদান্ত যাপন এক স্বামী সর্বপ্রিয়ানন্দ। আধ্যাত্মিকতার শেকড়ে স্বামী বিবেকানন্দের কথায় আমরা পাই আধ্যাত্মিকতাই ভারতবর্ষের মূল সুর। অথচ এক এক সময় মনে হয় স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে এসেও এই মূল সুরকে আমরা আজও মনে প্রাণে ধরতে পারিনি, বরং বিশ্বায়নের সঙ্গে পাল্লা দিয়ে আরও বেশি বস্তুকেন্দ্রিক হয়ে উঠেছি। আগামী দিনের কথা ভাবলে এই আধ্যাত্মিক কেন্দ্রটিকে আরও প্রত্যক্ষভাবে ধরতে আমাদের কী করণীয়? প্রথম কথা হচ্ছে, আধ্যাত্মিকতা আমাদের মূল সুর কিনা এই নিয়ে লোকের মনে এখনও সন্দেহ আছে। স্বামীজি কথিত এই আধ্যাত্মিকতাই বা কী, আমাদের আধ্যাত্মিক সম্পদই বা কী, এই বিষয়ে আমাদের এখনও সম্যক ধারণা নেই। এর জন্য অবশ্য সাধারণ মানুষকে সম্পূর্ণভাবে দায়ী সাব্যস্ত করা যায় না। আমাদের শিক্ষার নীতি কেমন হওয়া প্রয়োজন, বা আমাদের যে একটা ন্যাশনাল আইডিয়া আছে তার রূপায়ণ কেমন করে হওয়া দরকার, এই বিষয়ে কখনোই সামগ্রিকভাবে একটা চিন্তা করা হয়নি। আমার স্পষ্ট মনে আছে 1948 সালে সর্বপল্লী রাধাকৃষ্ণনের ইউনিভার্সিটি এডুকেশন কমিশনে একটি অধ্যায় ছিল মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল এডুকেশন এই নামে। ওই অধ্যায়ে রাধাকৃষ্ণন যুক্তি দিয়ে স্পষ্টত একটা ধর্মনিরপেক্ষ দেশে ধর্মপাঠ ও ধর্মচর্চার প্রাসঙ্গিকতা, এমনকি ধর্মপাঠ এবং ধর্ম বিষয়ক পাঠের তফাতও বোঝানোর চেষ্টা করেছেন। পাঠ্য বিষয়ে ধর্মের উপস্থিতি কাম্য। ভারতের মধ্যে থেকে এই ব্যাপারটি হয়তো খুব স্পষ্ট বোঝা যায় না, কিন্তু দুঃখের বিষয় আমাদের সেকুলার দেশে এক উদ্ভট ধারণা মানুষকে ঘিরে রেখেছে যে ধর্মনিরপেক্ষ হওয়া মানে ধর্মকে বা ধর্মের পাঠকে সম্পূর্ণভাবে বর্জন করা। এটা কি করে সম্ভব? শিক্ষা আমাদের শেখাবে মানুষের বিষয়ে, সমাজের বিষয়ে, অথচ সেই সমাজের এত বড় একটা অঙ্গ ধর্ম প্রসঙ্গে কোনো শিক্ষা দেওয়া হবে না। অন্যান্য দেশে শিক্ষাক্ষেত্রে ধর্ম বা আধ্যাত্মিকতার উপস্থিতি কি লক্ষণীয়? জানেন কি, বিদেশে যত বড় বড় বিশ্ববিদ্যালয় দেখা যায় তাদের প্রাঙ্গণে একটা ছোট চার্চ বা চ্যাপেল আছে। কেউ সেখানে যাক বা না যাক, ছাত্রছাত্রী বা শিক্ষকদের মধ্যে কেউ খ্রিস্টান হোক বা না হোক, তারা এই ধর্মীয় প্রতিষ্ঠানের ঐতিহ্য সম্বন্ধে ওয়াকিবহাল এবং গর্বিত। আমি একবারও বলছি না ভারতে আজই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে মন্দির বা ধর্মীয় কোনো স্থান তৈরি করতে হবে, কিন্তু মূল কথা হলো ভারতবর্ষে ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তাভাবনা পঠন পাঠনে নিয়ে আসা তুলনামূলকভাবে অনেক সহজ। ভারতের সনাতন ধর্ম তো অন্ধবিশ্বাস এবং গোঁড়ামির ভিত্তিতে তৈরি নয়, তার দর্শন অত্যন্ত সমৃদ্ধ। তাই ভারতের শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে রাখা মোটেও কোনো কঠিন কাজ নয়, বরং বেশ মানানসই। কিন্তু কেবলমাত্র পাঠ্য হিসাবে এই বিষয়টি রাখাই কি আমাদের উদ্দিষ্ট বোধের দিকে নিয়ে যাবে? আগে অন্তত সেটুকুই হোক। সেটুকু যদি সম্ভব হয় তবেই মানুষের মধ্যে একটা সুষ্ঠু ধারণা তৈরি হবে আধ্যাত্মিকতা বিষয়ে। তারপরের ধাপ হচ্ছে এই আধ্যাত্মিকতা আমাদের জাতীয় জীবনের মূল সুর কিনা তা বিবেচনা করা। স্বামীজি তো এই বিষয়ে খুব স্পষ্টভাবে বলেছিলেন যে ধর্ম বা আধ্যাত্মিকতা ভারতের জীবনী শক্তি। অথচ এখন ভারতে অনেকে বলে বসেন যে ওসবে তারা বিশ্বাস করেন না। ইংল্যান্ড, জার্মানি, পোল্যান্ডের মতোই ভারত আরেকটি দেশ মাত্র, আর প্রতি দেশেরই কিছু বিশেষত্ব, কিছু খামতি আছে। ওসব মূল সুরটুর বলে কিছু হয় না। এই এক অদ্ভুত ধারণা ভারতীয় সমাজে সৃষ্টি হয়েছে এবং তা বেশ ছড়িয়েও পড়েছে। এই ধারণা কি থেকে সৃষ্টি হয় জানেন? চূড়ান্ত অজ্ঞানতা থেকে। অনেক দার্শনিক ধারাও আছে, যেমন নন এসেনশিয়ালিজম। তারা বলে একটি দেশের কোনো মূল ধারা হয় না। জোর করে একটা কিছুকে তারা মূল ধারা বলে দাগিয়ে দেওয়া সত্যের অপলাপ মাত্র। যাই হোক, স্বামীজি যা বলেছিলেন তাকে বাস্তবায়িত করতে গেলে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে ধর্মকে অঙ্গাঙ্গিভাবে সম্বন্ধিত করতে হবে। কোনো গোঁড়ামি নয়, বরং সকল ধর্মের যে উদার এবং দার্শনিক ভাব তা সমস্ত ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেওয়া খুবই দরকার। তাতে অন্তত প্রাথমিকভাবে নিজের স্বাতন্ত্র্য সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হবে। তারপর তাকে কিভাবে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন বা জাতীয় জীবনে আনা যায় সে নিয়ে আলোচনা হতে পারে। ওই এডুকেশন কমিশনে যে অধ্যায়টির কথা বলেছিলাম সেটিতে রাধাকৃষ্ণন মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল এডুকেশনের জন্য পুরো পাঠ্যক্রমিক করে দিয়েছিলেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইয়ার অনুযায়ী, কিন্তু তার প্রয়োগ হয়নি। অথচ এটি থাকলে ভালো হতো, কারণ আমি জাতীয় জীবনের মূল স্বর বলে ধর্মকে মানি বা না মানি, অন্তত তা সম্পর্কে আমাদের মধ্যে একটা শিক্ষিত দৃষ্টিভঙ্গি তৈরি হতো। জেনে শুনে তারপর কিছুকে না হয় আমি অস্বীকার করতে পারি। আর আমাদের যা ঐতিহ্য তার আমরা কিছুটা জানতে পারলে তাকে অস্বীকার করার আর কোনো প্রশ্নই উঠবে না।
শিক্ষার কথাই যখন বলছেন, যদি একটা উদাহরণ দিয়ে এই বিষয়ে বিস্তৃতভাবে বলেন তাহলে ভালো হয়। দর্শনের ক্ষেত্রে দেখুন, ওয়েস্টার্ন ফিলোসফির ওপর সাংঘাতিক জোর দেওয়া হয়, আর তার সঙ্গে একটা ছোট্ট প্রান্তিক অংশ হিসাবে আমরা পড়ি ইন্ডিয়ান ফিলোসফি। উল্টোটাই তো বরং হওয়া উচিত। ভারতীয় দর্শন মূল পাঠ্য এবং তার সঙ্গে পাশ্চাত্য বা আরও অন্যান্য দর্শনের কথা জানা। 11-12 ক্লাসে আমরা যখন লজিক পড়েছিলাম, সেই অ্যারিস্টটেলিয়ান লজিকই পড়ানো হয়েছিল। ভালো লাগেনি যে এমন নয়, কিন্তু অনেক পরে জানতে পারলাম ভারতীয় ন্যায় দর্শন আছে, ন্যায় এবং নব্য ন্যায়ের মাধ্যমে লজিক কতটা অগ্রগতি করেছে ইত্যাদি। এত সমৃদ্ধ ইতিহাস আমাদের ছেলে মেয়েদের কেন জানানো হবে না বলুন তো? বলা হতে পারে আমাদের দেশ দর্শনের তুলনায় পাশ্চাত্য দর্শন এখন অনেক বেশি এগিয়ে আছে, বাকি পৃথিবীর গতি প্রকৃতির সঙ্গে তা আপ টু ডেট। কিন্তু ভেবে দেখুন, সেই আমরাই একমাত্র নিজেদের পিছিয়ে পড়ার কারণ। যুগের পর যুগ একটা বিষয়কে চর্চার মধ্যে দিয়ে যদি সময়োপযোগী করে তোলার চেষ্টাই না করা হয়, সে তো পিছিয়ে পড়বেই। তা সুরাহাটা কখনোই এটি হতে পারে না যে আমাদের দর্শনকে সম্পূর্ণভাবে বর্জন করে অন্য দর্শনের মুখাপেক্ষী হয়ে যাব। সত্যিই যদি কেউ সমাধান চায়, আরও বেশি করে সে এই বিষয় নিয়ে চর্চা করুক, আর তার পাশাপাশি বিশ্ব দর্শনের নিয়মিত চর্চার মাধ্যমে নিজেকে বৃহত্তর বাস্তবের সঙ্গে ওয়াকিবহাল করে চলুক। এগুলি খুব সহজেই হতে পারে। তাহলে এই মুহূর্তে দেশের ঐতিহ্যকে অস্বীকার করার যে প্রবণতা, তার ঠিক বিপরীত মেরুতে যাওয়ার প্রয়োজন বলছেন? ঠিক তাও নয়। প্রাক্তন ফরাসি শিক্ষামন্ত্রী ও দার্শনিক লুই ফেরের হিস্ট্রি অফ থট বইটি যদি পড়েন, দেখবেন সমগ্র বই জুড়ে এবং বইয়ের শেষে গ্রন্থ তালিকায় শুধুমাত্র ফরাসি দর্শনশাস্ত্র, দার্শনিক, তাদের ভাবনা, এসবের কথাই বলা। দু একজন জার্মান বা রাশিয়ানিক দার্শনিক ছাড়া ইংল্যান্ড আমেরিকার দার্শনিকদের কোনো উল্লেখই নেই। পড়তে পড়তে এক এক সময় তো মনে হয় ফ্রান্স বাদে বাকি পৃথিবীতে বুঝি দর্শন বলে কোনো বস্তুই নেই। নিজের দেশের দর্শন ইতিহাস সম্বন্ধে গভীর শ্রদ্ধা, সততা এতে প্রকাশ পেলেও মনে রাখতে হবে এটিও কিন্তু আবার এক ধরনের চরমপন্থী জাতীয়তাবাদ। আমাদের এমন হতে হবে তা বলছি না, কিন্তু যা কিছু আমাদের ঘরের তা দিয়েই তো আমরা সবসময় শুরু করব, নাকি প্রথমেই বিদেশের ধ্যান ধারণা নিয়ে পড়ব? আমাদেরই দেশের স্বাস্থ্য দিয়ে আমাদের দর্শন শুরু হবে, বাকি বিশ্বের সঙ্গে কথাবার্তায় তবেই তো যেতে পারবো। স্বামীজির দৃষ্টিভঙ্গি কিন্তু খুব কসমোপলিটন ছিল। নিজের ঐতিহ্যের শিকড় বিস্তার করা আর পাশাপাশি বাকি বিশ্বের প্রতি উদার মনস্ক হওয়া, এই দুয়েই তিনি বিশ্বাস করে এসছেন। আমরা এখন যে অবস্থানে আছি সেটা একটি মেরু, সব কিছুতেই বাইরের নকল করা। আবার এর বিপরীত মেরু হলো সব ব্যাপারে গোঁড়ামি, নিজেকে এতটাই জ্ঞানী ভেবে দম্ভ করা যে বাইরে থেকে কিছু গ্রহণ করার মানসিকতাই আর না রাখা। স্বামীজির মতে এই দম্ভই একসময় ভারতের পতনের কারণ হয়েছিল। কাজে এই দুটির কোনো পন্থাই কাম্য নয়। স্বাধীনতার পর আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি। 75 বছরে আমাদের নানা বিষয়ে অগ্রগতির নেহাত কম নয়, কিন্তু তার পাশাপাশি উচ্চাকাঙ্ক্ষা যত বাড়ছে ততই বাড়ছে অপ্রাপ্তিবোধ। মানসিক অস্থিরতা সাংঘাতিকভাবে ঢুকে পড়েছে সমাজে। আমাদের এত গভীর জীবনবোধের রসদ থাকা সত্ত্বেও এই সমস্যা আমরা ঠেকাতে পারছি না। এই বিষয়ে আগামী দিনে আমাদের কী করণীয়? একথা ঠিকই, চোখ কান খোলা রাখলে আমরা সত্যি বুঝতে পারবো যে এত বছরে দেশের কিন্তু অগ্রগতি হয়েছে। ইতিহাসের দিকে তাকালেই দেখা যাবে স্বাধীনতার আগে সামাজিক পরিস্থিতি কি দুর্বিষহ ছিল। নিঃসন্দেহে একটা ধারাবাহিক অগ্রগতির ফলে আমরা বর্তমান অবস্থায় এসে পৌঁছেছি। সমাজে নারী অধিকার ও ক্ষমতায়নে পরিবর্তন এসেছে। জাতিভেদের সমস্যাও 100 বছর আগে যে অবস্থায় ছিল এখন সে তুলনায় বেশ কিছুটা উন্নত হয়েছে। মোট কথা সব মিলিয়ে ভারতে স্বাধীনতা উত্তর যুগে অনেকটাই পরিবর্তন এসেছে এবং ভবিষ্যতের দিকে তাকালে স্পষ্টতই বোঝা যায় আরও উন্নতির অবকাশ আছে। কিন্তু এর অন্যদিকে অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে কিছু শ্রেণীর মানুষের হাতে বৃত্ত এবং বৃত্তের বিড়ম্বনাও ভারতে ঢুকে পড়েছে। তার মধ্যে বেশ বড় সমস্যা হলো অপ্রাপ্তিবোধ, অসুখী মানসিকতা, হতাশা, একাকিত্ব, উদ্দেশ্যহীনতা ইত্যাদি। আর বিশেষত যুব সমাজকে যদি দেখা যায়, একদিকে তাদের মধ্যে দারুণ উচ্চাকাঙ্ক্ষা, তারা বস্তুগত সচ্ছলতা বা সমৃদ্ধির দিকে যেতে উৎসুক, আর যদিও বা কেউ অতটা উৎসুক নাও হয়, সমাজ যেন সম্মিলিতভাবে তার উপর চাপ দিতে থাকে উচ্চাকাঙ্ক্ষী হওয়ার জন্য, অর্থের পিছনে ছুটবার জন্য। ফলতে অস্বাস্থ্যকর এক প্রতিযোগিতা এসে পড়ছে। ছোট ছোট ছেলে মেয়ে মানসিক চাপে নুব্জ হয়ে পড়ছে। সুযোগ যেমন নিশ্চিতভাবে আগের থেকে বেড়েছে, তেমন এটিও সত্যি যে সেই সুযোগ আজও সবার কাছে সমানভাবে নেই। যারা সেই সুযোগ পাচ্ছে, শেষে গিয়ে দেখা যায় তারা সব কিছু পেয়েও কোথায় যেন অপূর্ণতা অনুভব করছে। দেখা যায় অতি সাধারণ ঘরের ছেলে মেধার জোরে দারুণ একটা চাকরি পেল, বিদেশে গেল,
হয়তো তার মাসিক আয় তার বাবা সারা জীবনের আয়ের চেয়েও বেশি, কিন্তু জাগতিক সমস্ত প্রাপ্তির শিখরে পৌঁছেও সে এখন অপ্রাপ্তিবোধের শিকার। এরপর কি, এই প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়ায়। সাধারণ বাড়ির অভিভাবকদের কাছেও সেই উত্তর নেই। তারা চেয়েছিলেন তার সন্তান ভালো পড়াশোনা করে একটা ভালো চাকরি করুক, এটুকুই। তারপরের কথা তো তারা ভাবেননি। অতএব যে জীবনকে একটা অর্থ দেওয়ার জন্য এত ছোটাছুটি, সবশেষে সে কেমন উদ্দেশ্যহীন থেকে গেল দেখা যাচ্ছে। এই হলো বস্তু জগতের সমস্যা। না পেলে হতাশা, আর পেলেও অপূর্ণতা বোধ। এর কোনো শেষ নেই। তাহলে কি এই অতৃপ্তি, অসহায়তাই শেষ কথা আজকের দিনে? এই যে চোখের সামনে এত লাখপতি কোটিপতিরা ঘুরে বেড়াচ্ছেন, এরা জীবনে পূর্ণতা পেয়েছেন বলে কি আমরা মনে করি? এই বস্তুগত জীবনে কে তৃপ্তি পেয়েছেন? কেউই যদি শেষ অবধি তৃপ্ত না হয়ে থাকেন, আমি বা কোন ভরসায় ভাবি যে আমি তৃপ্ত হব? বৃত্ত, নতুন নতুন গ্যাজেট, ঝাঁ চকচকে জীবন, এর কোনোটি কিন্তু খারাপ নয়। কিন্তু আমাদের চিরন্তন সুখ ও শান্তি লাভের বাসনা যদি আমরা এই বস্তু জগতের ওপর চাপিয়ে দিতে থাকি, তাহলে তো হবে না। সে আমাদের সাময়িক স্বাচ্ছন্দ্য বিলাসিতা দিতে পারে, কিন্তু সে তো কোনোদিনই প্রতিশ্রুতি দেয়নি যে আমাদের সব অতৃপ্তি ঘুচিয়ে দেবে। তাহলে সে যেটি দিতে অপারগ, সেটি তার কাছে চাওয়া কেন? বরং একটু খেয়াল করলেই দেখা যাবে ভারতের যে আধ্যাত্মিক ঐতিহ্য আছে, তার সঙ্গে সম্পর্কিত সমস্ত দার্শনিক শতাব্দীর পর শতাব্দী ধরে বস্তু জগতের সীমাবদ্ধতা নিয়ে আমাদের বলে চলেছেন। এতদিন ধরে আলোচিত হয়ে চলা একটা কথা তো আমাদের আগে থেকেই জেনে নেওয়া উচিত ছিল। এখন খুব মনে হয় এই সমস্ত প্রতিকূলতার মোকাবিলায় স্বামীজি বারে বারে আমাদের কাছে আত্মশক্তির বাণী পৌঁছে দিয়েছেন। সাহসী হও, নির্ভীক হও। স্বামীজির এই বাণী আজকের যুব প্রজন্মকে আবার উদ্যমী করে তুলতে পারে। তাই সবার আগে তাদের কাছে এই বাণী পৌঁছানো দরকার। তাদের প্রত্যেকের এই বিষয়ে সম্যক একটা ধারণা হওয়া প্রয়োজন যে শরীর, মন, সাফল্য বা ব্যর্থতায় মোড়া যে জীবন, সেটুকু আমাদের অস্তিত্ব, আমার ইতিহাস নয়। আমার আসল পরিচয় আমি অজর, অমর, সেই অনন্ত সত্তা। এই ধারণা যদি মনে প্রথিত হয়ে যায়, তবে এই বস্তু জগতের প্রাপ্তি অপ্রাপ্তি সামলে নেওয়ার কাজটিও অনেকাংশে সহজ হয়ে যায়। সন্ন্যাসী জীবন না তবু না হয় জাগতিক জীবন থেকে দূরে, কিন্তু অন্যদের ক্ষেত্রে কী হবে? সন্ন্যাস জীবন দূরে কেন হতে যাবে? বস্তু জগতের এই জীবন প্রত্যেক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। একবার শশী মহারাজ সিস্টার দেবমাতাকে তার জীবনের নানা রকম সমস্যার কথা বলছেন। বিশেষ করে মাদ্রাজে মঠ স্থাপন করতে গিয়ে কত বাধা বিপত্তি তাকে পেরোতে হয়েছিল সেই বিষয়ে। সেই সব শুনে স্বাভাবিকভাবে দেবমাতা বিষণ্ণ হয়েছিলেন। ভাবছেন এমন একজন সাধু পুরুষের জীবনেও এত দুঃখ কেন? শশী মহারাজের কাছে এই বিষাদ প্রকাশ করায় মহারাজ তাকে বললেন, কি বলছেন আপনি? আমার সত্তা অনন্ত অসীম, তার মধ্যে এইটুকু ক্ষুদ্র একটা জীবন নিয়ে প্রভু যেমনভাবে খেলতে চান খেলুক না, কি আসে যায়? অর্থাৎ এমন তো নয় যে রক্ত মাংসের এই জীবন কারো ক্ষেত্রে উপস্থিত, কারো ক্ষেত্রে অনুপস্থিত। প্রাণীমাত্রেই সে সত্য, কিন্তু আধ্যাত্মিক বোধটুকু অনুধাবন করে আমরা সকলেই করতে পারি। এই খারাপ ভালোয় মোড়া জীবন থেকে আমরা কেবল শিক্ষাটুকু নেওয়াই কাজ। জীবনের লক্ষ্য জ্ঞান আহরণ, সুখ নয়। সেই জ্ঞানটুকু নিয়ে আধ্যাত্মিকভাবে নিজেকে গড়ে আমি এক জীবন পেরিয়ে পরের জীবনে চলে যাব, এমনটি হয়তো সবচেয়ে ভালো। এরকম দৃষ্টিভঙ্গি থেকে দেখলে জীবনে ওঠাপড়ার মাঝেও একটা দারুণ শক্তি অনুভব করা যায় নিজের ভেতর। এই ভাবাদর্শে মানুষকে গড়ে তোলার কোনো নির্দিষ্ট পন্থা আছে কি? মানুষকে গড়ে তোলার প্রসঙ্গ এলে বলতেই হয় শৈশব থেকে এই প্রয়াস শুরু হওয়া দরকার, এবং সেই কারণেই আরও কয়েকটি বিষয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন। যেমন আমরা বড়রা কোন শিক্ষায় নিজেদের শিক্ষিত করেছি, কোন লক্ষ্য আমাদের পরের প্রজন্মের সামনে আমরা রাখছি। স্কুল কলেজে দারুণ রেজাল্ট করতে হবে, একটা মোটা মাইনের চাকরি করতে হবে, এই যদি আমাদের বড়দের লক্ষ্য স্থির করার নমুনা হয়, তাহলে তো ছোটদের নরকে ঠেলে দেওয়ারই সামিল। আবার তাই বলে ছোটদের সামনে কঠিন আধ্যাত্মিক লক্ষ্য রাখতে হবে তাও নয়, বরং ভালো মানুষ হওয়া, নিজে শান্তিতে থাকা এবং অপরকে শান্তিতে রাখা, এরকম আদর্শ ওদের গড়ে তোলা হোক না। আজকের দিনে শিক্ষিত বিবেচক অভিভাবকেরা অবশ্য তাদের সন্তানদের লক্ষ্য স্থির করার ব্যাপারে যথেষ্ট স্বাধীনতা দিচ্ছেন, এটি একটা ভালো দিক। আর ব্যবহারিক জীবনে স্কুল কলেজে কাউন্সেলিংয়ের সুবিধা রাখা, ছাত্রছাত্রীদের ওপর বেশি মানসিক চাপ সৃষ্টি না করা, এইসব ক্ষেত্রগুলিতে খেয়াল রাখতে হবে। কারণ বর্তমান মানুষ যেমন উচ্চাকাঙ্ক্ষী হয়েছে, তেমনই কিছুটা ভঙ্গুরও হয়ে গিয়েছে। ছোট ছোট ব্যর্থতাতেই সে বড় ভেঙে পড়ে।